সিএএ বিরাট খবর। সিএএ সবার জন্য নয়, কাদের করতে হবে এবং কাদের করতে হবে না এই নিয়ে আপনাদের মনে অনেক কোশ্চেন রয়েছে। তাই আজকে একদম ভিন্নভাবে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। দেখতে পাচ্ছেন 1950 সাল থেকে 1987 সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষে তাদের কি করতে হবে, এবং 1987 থেকে 2004 সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন ভারতে তাদের কি করতে হবে, এবং 2004 সাল থেকে 2014 সাল অবধি যারা ভারতে জন্মগ্রহণ করেছেন এবং যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে পালিয়ে ভারতে এসে বসবাস করছেন তাদের কি করতে হবে, এবং 2014 সালের পরে এখনও পর্যন্ত যেসব ব্যক্তিরা ভারতে প্রবেশ করেছেন বা জন্মগ্রহণ করেছেন তাদের কি করতে হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটি পেপার থেকে কিন্তু কিছুটা অংশ আমি স্ক্রিনশট করে আপনাদের জন্য দেখাচ্ছি। এখানে বিস্তারিত বলা হয়েছে সিএএ নিয়ে। দেখুন, নাগরিকত্ব সংশোধনীয় আইন অর্থাৎ সিএএ কি, কোথায় এবং কিভাবে তার মারফত নাগরিকত্বের শংসাপত্র পেতে আবেদন করতে হবে, এরকম বিভিন্ন বিষয় ইতিমধ্যেই খোলসা করার চেষ্টা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু তাতেও ধোঁয়াশা পুরোপুরি কাটছে না, এখনও স্পষ্ট নয় বহু প্রশ্নের উত্তর। তো কিছু প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের নাগরিক কারা, এখানে উত্তরে বলেছে এদেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। 1 নাম্বার দিয়ে বলেছে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক। এটা কিন্তু 1 নাম্বার পয়েন্টে বলা হয়েছে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসেছেন তারাও কিন্তু তাই, অর্থাৎ তারাও কিন্তু ভারতীয়, এটাই কিন্তু বলা হচ্ছে। এবং 3 নম্বরে যদি আমরা দেখি, 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতীয় নাগরিক। আপনারা 3 নম্বর পয়েন্টটাও দেখলেন। এবং 4 নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনিও কিন্তু ভারতীয়। এই 1 থেকে 4 পর্যন্ত যতগুলো পয়েন্ট বলেছে আপনারা যদি একটু ভালো করে দেখেন, এগুলোর মধ্যে আপনি যেটাতে পড়েছেন সেটাই কিন্তু আপনারা দেখছেন। 1 থেকে 4-এর মধ্যে যেখানেই পড়ুন না কেন আপনি কিন্তু ভারতীয়। এবার আমরা 5 নম্বরে দেখব। 5 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, 2004 সালের 3রা ডিসেম্বর কিংবা তারপরে যাদের কিন্তু এদেশে জন্ম তাদের বাবা মা দুজনকেই কিন্তু ভারতীয় হতে হবে, তাহলেই কিন্তু তিনি এদেশের নাগরিক, না হলে কিন্তু নয়। এখানে দেখুন কি বলছে, কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে উঠবে, এটাই কিন্তু বলছে। অর্থাৎ ধরুন 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে এদেশে তাদের বাবা মা দুজনকেই কিন্তু ভারতীয় হতে হবে। একজন যদি বাংলাদেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে, এটাই কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে। তো এবার দেখুন দ্বিতীয় নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে সিএতে কাদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ আপনারা কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না সেটাই তো হচ্ছে মূল বিষয়। দেখুন এখানে পরিষ্কার বলছে কাদের আবেদন করার প্রয়োজন নেই। কোশ্চেন করা হয়েছে, উত্তরে বলছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 1 থেকে 4-এর মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ 1 থেকে 4-এ কী কী পড়েছে আমরা আবারও একবার দেখতে চাইব যে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতের জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গিয়েছেন তারা সকলেই ভারতীয় নাগরিক, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতের জন্ম এবং তারা ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে অন্য দেশ থেকে ভারতবর্ষে এসে বসবাস করেছেন পাকাপাকিভাবে তারা কিন্তু ভারতীয় নাগরিক। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের ভারতে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু সকলেই ভারতীয় নাগরিক। এবং 4 নম্বরে বলেছে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বর অবধি যাদের জন্ম এদেশে তাদের মধ্যে কিন্তু অন্তত একজন যে রয়েছে তার বাবা মা যদি ভারতীয় হয়ে থাকে তাহলে কিন্তু তারা
ভারতীয়, এই 4 নাম্বার যাদের মধ্যে পড়েছে 1 থেকে 4-এর মধ্যে, তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু 5 নম্বরে যাদের পড়েছে তাদের কিন্তু আবেদন করতে হবে। 5 নম্বরে কি বলছে, 2004 সালের 3রা ডিসেম্বরের পরে যাদের জন্ম এই দেশে হয়েছে, তাদের বাবা মায়ের মধ্যে যদি কেউ একজন বাংলাদেশি হয় তাহলে কিন্তু তাদের আবেদন করতে হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। তাহলে এখানে কি বলা হলো যে 1 থেকে 4-এর মধ্যে যাদের পড়েছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। তাহলে আপনি এখানে ক্লিয়ার হয়ে গেলেন, যদি 1 থেকে 4-এর মধ্যে আপনি পড়ে থাকেন তাহলে আপনাকে আবেদন করতে হবে না। এবার আসুন 5 নম্বরের দিকে যাই। দেখুন পরবর্তী কোশ্চেন কি বলেছে, সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে, অর্থাৎ কাদের আবেদন করতে হবে। দেখুন এখানে বলছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ পরিষ্কার হয়ে গেলেন কারা আবেদন করবেন, কারা আবেদন করবেন না। এবং এখানে বলছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 5 নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও আবেদনের কথা ভাবতে হতে পারে বলে জানানো হচ্ছে। তারপরের কোশ্চেন যদি আমরা দেখি, যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার তালিকা তো দীর্ঘ, কারো কাছে নথি না থাকলে সে কি করবে। দেখুন কারো কাছে নথি না থাকলে সে কি করবে, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে আবেদনকারীর কাছে যদি নাগরিকত্বের আবেদনের জন্য প্রমাণ্য নথি না থাকে তাহলে জেলা স্তরে থাকা যাচাই কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারেন, কিন্তু তারপরেও আবেদনকারী নথি দিতে না পারলে সেই আবেদন খারিজ হতে পারে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদন করার সুযোগ দেওয়া হবে, সেই বিষয়টি কিন্তু এখনও কোনোভাবেই কিন্তু বিজ্ঞপ্তিতে একেবারেই স্পষ্ট নয়, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং তারপরে কোশ্চেন যদি আমরা দেখি, সিএ মারফত নাগরিকত্ব পাওয়ার প্রশ্নে ধর্ম একটি বড় বিষয়, কিন্তু কার ধর্ম কি তা কিভাবে প্রমাণ করবে। দেখুন এখানে পরিষ্কারভাবে উত্তরে বলা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের এমন কোনো সরকারি নথি যাতে ধর্মীয় উল্লেখ আছে দিতে হবে একটি হলফনামাও, তাতেও কিন্তু ওই ব্যক্তির যে ধর্মাবলম্বী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান তার প্রতিনিধিত্বকারী যে রয়েছে, অর্থাৎ সে যে সেই ধর্ম থেকে বিলং করছে, কোনো ধর্মীয় সংস্থার প্রধান কিন্তু তা লিখে দেবে, এটা কিন্তু বলা হচ্ছে। লিখে দিবেন যে ভারতে আসা ওই ব্যক্তি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসেছেন এবং তিনি কোন ধর্ম থেকে পালন করেন, কোন ধর্ম বা কোন ধর্ম থেকে কিন্তু বিলং করেন, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো যাই হোক এগুলো একটু ডট ডট মনে হচ্ছে। আমরা যদি দেখি পরবর্তী কোশ্চেন যে কোনো হেল্পলাইন নম্বর আছে কিনা, তো অবশ্যই হেল্পলাইন নাম্বার রয়েছে, এ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, কিভাবে কী করতে হবে, কোথা থেকে কী ফোন করতে হবে, সমস্ত কিছু সেটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে দেখুন এখানে কি বলছে, খটকা কোথায়, লাস্ট কোশ্চেনে বলা হয়েছে খটকা কোথায়। দেখুন ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা কার্যত এক কাপড়ে এদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের সকলের কাছে আগের দেশের নথি থাকবে কি করে, একদম সঠিক কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে যারা ধরুন যে ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক বা আফগানিস্তান হোক যেখান থেকে পালিয়ে এসেছে, তারা তো এক কাপড়ে চলে এসেছে, সেক্ষেত্রে সে দেশের ডকুমেন্টস তারা কোথায় পাবে, এটাই কিন্তু খটকা। দেখুন যদি তা না থাকে তবে এখন কিভাবে জোগাড় করা সম্ভব, এটাই কিন্তু কোশ্চেন হচ্ছে। সেজন্য কিন্তু ওই একটা কিন্তু সেলফ ডিক্লারেশন দেওয়া হয়েছে, যেটা নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন। এবার দেখুন এখানে কিন্তু আরও কিছু মানে সিএ নিয়ে কোশ্চেন ছিল, যাই হোক সেটা আমি আপনাদের দেখাচ্ছি না, কিন্তু আশা করি আপনারা এটুকু তো বুঝতে পারছেন যে আপনাদের যদি ভারতে আসার ডেট এই যেই তারিখের মধ্যে পড়ে থাকে, অর্থাৎ 1950 থেকে 1987, 1987 থেকে 2004 এবং 2004 থেকে 2014 এবং 2014 থেকে পরে যারা এসেছেন তাদেরও কী করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের বলে দিলাম। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের যে সেই রিপ্লাই সেটা কিন্তু দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর নিচে যে বেল আইকনটা আসবে সেটাতে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আপনি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।